আমাকে সে ধর্ষণ করছে। তো এরপরে সে যাওয়ার পরে ম্যানেজার সে 2বার করছে। এরপরে আসছে আবার আপনার হোটেলে স্টাফ, সেও 2বার করছে। আমার হাতের বাঁধনটা খুলে দিয়ে গেছে। কে? আপনার হোটেলের স্টাফ, যে স্টাফ এসেছিল আপনার যে লাস্টে যে, আর ম্যানেজার তো করছে পরে, আমার হাজবেন্ডের পরে। একটা প্রশ্নই করছি, তুই একটাবার আমার সাথে কথা বল, আমার বাঁধনটা খুল। তা আমার একটু সরাইছে মুখটা, গামছাটা সরাই, বলতেছে কি সমস্যা কি তোর? আমি বলছি তোর এটা এই কাজগুলো কে করতে বলছে? পরে বলতেছে তোর স্বামী আমাকে ভাড়া করছে টাকা দিয়ে। আমি বলছি তোর ঘরে কি মা বোন নাই? আপনার স্বামী আপনার সঙ্গে শোয়ার জন্য একটা লোককে ভাড়া করছে টাকা দিয়ে? একটা না স্যার, 2 জনকে। ও মাই গড। সে নিজে আমাকে হাত বাঁধছে, পা বাঁধছে, মুখ বাঁধছে। আপনার এই হাজবেন্ড হচ্ছে মাদ্রাসার ইমাম ছিল? জি, এখনো করে। এখনো মাদ্রাসা? এখনো করে। যিনি এই আপনার অ্যাকর্ডিং টু ইউ যিনি হোটেলে নিয়ে অন্য মানুষদেরকে দিয়ে করাইছে, সেটা আপনার হাজবেন্ড? জি। আমি তো, আমার মুখ তো বাঁধা, আমি তো চিৎকার দিতে পারতেছি না। মানে শিয়াল কুকুর যেভাবে কামড়ায় ছিঁড়া খায়, সেভাবে আমাকে কষ্ট দিচ্ছে। তো আমি ওর পা ধরে অনেক কান্না করছি ভাই। ওর স্যার একটু হৃদয় ঘামে নাই। আজকে আমার সাথে যে কাজটা ও করছে, কালকে যে ওর বোনের সাথে আল্লাহ যদি না করুক এটা এরকম কিছু হয়। এমনিতে আমি সিজার হয়েছি, সিজার হইতে মিনিমাম তো মানুষের 4-5 বছর এমনি সিলাই সময় লাগে, কিন্তু অলরেডি আমার হয়েছেই মাত্র আপনার 3 বছর। ভালো করে কিন্তু শুকায়ও না। তার ভিতরে আমার জড়াইতে 2টা টিউমার আবার ধরা পড়ছে। আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেনে নেয় নাই। আমি প্রায় আমার বাচ্চা হওয়ার আগ পর্যন্ত আপনার 1.5 বছর আলাদা ছিল। এবং আমার হাজব্যান্ড আগের থেকে সে অন্য মেয়েদের সাথে চ্যাটিং করে, এবং তার ফোনটা সে ওয়াশরুমে গেলে, বাথরুম করতে গেলে ফোনটা কোমরে করে নিয়ে যায়। সে মেয়েদের সাথে চ্যাটিং করে, আমার সাথে যদি সে বেডে শুয়ে থাকে মেয়েদের সাথে কথা বলে আস্তে আস্তে করে। আমার মাকে আমাকে গর্ভে ধরে নেয়, আমার বাবাকে আমাকে জন্ম দেয় না। আমি কি দুনিয়া থেকে পিত্তহীন ছাড়া আসছি? কেন আমার সাথে এরকম অন্যায়টা কেন হচ্ছে? আমার সুখটা কোথায় আছে? আমার সুখ আমি কোথাও পাচ্ছি না। হ্যাঁ মা, তুমি আমাকে হেল্প করছো, আমার বিপদের সময় হেল্প করছো, কিন্তু আমার কাছে যখনই টাকা তো তোমাকে আমি শোধ করে দিছি, কিন্তু এইবার পারি নাই মা। কেন পারি নাই? কারণ তুমি মা, আমার কথা কি আমার ভাই হয়তো জানে না, ওর বোন জানে না, কিন্তু তুমি তো মা জানো যে আমি টাকাগুলো কোথায় খরচ করছি। তুমি যদি আতার পাশ টাঙলে কি তোমার কাছে সমান না? আমি কি তোমার মেয়ে না? তুমি প্রত্যেকটা মুহূর্তে আমার জন্য মৃত্যু কামনা করো। আমি জানি রাস্তাঘাটে মরি, আমি জানি রিস্কায় মরি, তা আমি যদি এইভাবে করি তাতে যদি তোমাদের মনে হয় যে না তোমরা ভালো থাকতে পারবা, কিন্তু আমি তো এটা চাই না। কেন চাই না? কারণ করা মহাপাপ। আমার বোনের সাথে আমি সম্পত্তি নিয়ে একটু ঝামেলা হয়েছে, ওর বাসায় আমি চাই না, কারণ ওর বাসায় গেলে কুকুরের মতন যাতে ব্যবহার করে আমার সাথে। মানে আমি যার বোন সে কখনো সেটা মনে করে না। আপা কি নাম আপনার? রাজিয়া সুলতানের সাথে। হইছেটা কি বলতে চান? যেটা মানুষে আমার অনেক বিস্তারিত তথ্য জানে না, সেটা হচ্ছে বেসিক্যালি আমার জীবনে সবাই বলে আমি অনেক খারাপ, গ্রামের মানুষও বলে, বাট আমার ফ্যামিলিও বলে, কিন্তু আসলে যে আমার সাথে যে বর্তমান যে অবস্থান হচ্ছে সমস্ত হচ্ছে আপনার ডিসাইড করে হচ্ছে আমার হাজব্যান্ডের উপর মিন করে। আপনাকে খারাপ কেন বলে? কি তাদের অভিযোগ কি বলে আপনাকে নিয়ে? আমাকে বলে আমি চরিত্র খারাপ, আমি বিভিন্ন লোকের সাথে মেলামেশা করি। তারপরে আমার ভাইয়া, আপনার নাম হচ্ছে আলী, তো সে হচ্ছে আপনার সিলেটে থাকে। তো সে হচ্ছে বেসিক্যালি আসলে একটা কথা কি, উনি মানুষের কান কথা শুনে, কখনো মানে নিজেকে যাচাই করে না যে আসলে আমার বোন কি সৎ আছে না অনেস্ট আছে না খারাপ আছে। মানে মানুষ তাকে বলে তোর বোন এটা করে সেটা করে, 4 দোকান আড্ডা মারে, তো বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করে, হোটেলে যায়, সে এগুলো নিয়ে তখন কি করে বাসায় এসে আমাকে অত্যাচার করা শুরু করে, মারধর শুরু করে। তখন কিন্তু এইভাবে বেসিক্যালি আমার ভাই কয়েকবার আমাকে মারতে আসছে, কিন্তু একমাত্র আমার বোন প্লাস হচ্ছে আমার মা, এদের কারণ আমার ভাই আমাকে আঘাত করতে পারে নাই। কেন পারে নাই? কারণ আমার মা আমাকে ভালো করেই জানে যে আমি আসলে আমার হাজব্যান্ডে নিয়ে আমি 2টা মামলা চালাচ্ছি, আমি একাই কেরিয়ার করতেছি। তো আমার কোর্ট বারিন্দা সম্পর্কে সবই আমার জানা আছে, কোথায় কি করতে হবে। তো ওনার ছেলের মনে করেন চাকরি চলে যাবে, এই ভয়ে মনে করেন ছেলেকে আমার গায়ে হাত দিতে দেয় না।
তো এখন বিষয় হচ্ছে কি, আমি মানি আমি খুব খারাপ, আমি জঘন্য খারাপ, কিন্তু তারপরেও তো আমি তাদের সন্তান, আমি তো তাদের বোন। আমার মাকে আমাকে গর্ভে ধরে নেই, আমার বাবাকে আমাকে জন্ম দেয়নি, আমি কি দুনিয়া থেকে পিত্তহীন ছাড়া আসছি? কেন আমার সাথে এরকম অন্যায়টা কেন হচ্ছে? আমার সুখটা কোথায় আছে? আমার সুখ আমি কোথাও পাচ্ছি না। আমি আসলে যেই ঢাল ধরি সেই ডালে ভাঙে। মানুষকে আমার হচ্ছে অনেক বড় মন। হ্যাঁ, আমার পরিবার বলে তুমি বাবার অংশ পাইছো, তোমার ভাইয়ের কাছে বিক্রি করছো, একের পরে 2টা জমি বিক্রি করছো, তুমি 7 লাখ টাকা পাইছো। কি করছো? হ্যাঁ, আমি কি করছি? আমি কোনো খারাপ কাজে তো ব্যয় করি নাই, আমার অসুখের পিছনে ব্যয় করছি। তারপরে যে আমি ঢাকায় এসে এবারও বাড়ির অংশ 1.5 কাঠা যে আমি বাবারটা বিক্রি করছি। ভাই, আর কোথায় ছিলাম? ঢাকা শহরে একটা মেয়ে কোথায় থাকতে পারে? রাস্তায় থাকতে পারে না 20 দিন। আমি আবাসিক হোটেলে ছিলাম। ভাই, তুমি বিশ্বাস করো নাই, আমার মা তোমারে বলছে কিন্তু বিশ্বাস করো নাই। আমার বড় বোনও ঢাকা আছে, উনি থাকে হচ্ছে সাইনবোর্ড। আবার বোনের সাথে আমি সম্পত্তি নিয়ে একটু ঝামেলা হয়েছে। ওর বাসায় আমি যাই না, কারণ ওর বাসায় গেলে কুকুরের মতন যেতে হবে ওর করে আমার সাথে। মানে আমি যার বোন সে কখনো সেটা মনে করে না। তো আমার পার ডে যদি আপনি একটা রুম যদি 3200 টাকা যায়, তাহলে আমি 20 দিন ওই হোটেলে কত টাকা আমার চলে গেছে। আবার ইবনে সিনাতে আমি 3টা ডাক্তার ক্যারিয়ার করছি, গাইনি, প্লাস হচ্ছে আপনার মেডিসিন, রিমোলোটিস, তারপর হচ্ছে আপনার চর্ম সমস্যা। আমি 3টা ডাক্তার পরীক্ষা করতে যেয়ে আমার 20-25 দিন আবার থাকতে হয়েছে। আমি রোজার ভিতরে আমি হসপিটালে ছিলাম, আসা যাওয়া করছে, হোটেলে ছিলাম। একটা বারও কি প্রশ্ন করছো যে আমি খেয়ে আসি না খেয়েছে, আমার পকেটে আমার কাছে টাকা আছে কিনা? হ্যাঁ মা, তুমি আমাকে হেল্প করছো, আমার বিপদের সময় হেল্প করছো, কিন্তু আমার কাছে যখনই টাকা তো তোমাকে আমি শোধ করে দিছি। কিন্তু এইবার পারি নাই মা। কেন পারি নাই? কারণ তুমি মা, আমার কথা কি আমার ভাই হয়তো জানে না, আমার বোন জানে না, কিন্তু তুমি তো মা জানো যে আমি টাকাগুলো কোথায় খরচ করছি। তুমি যদি আতার পাশ টাঙলে কি তোমার কাছে সমান না? আমি কি তোমার মেয়ে না? তুমি প্রত্যেকটা মুহূর্তে আমার জন্য মৃত্যু কামনা করো। আমি জানি রাস্তাঘাটে মরি, আমি জানি বিষ খায় মরি। তা আমি যদি এইভাবে আত্মহত্যা করি, তাতে যদি তোমাদের মনে হয় যে না তোমরা ভালো থাকতে পারবা, কিন্তু আমি তো এটা চাই না। কেন চাই না? কারণ আত্মহত্যা করা মহাপাপ। কারণ আমরা বোন হচ্ছে। আপনার বাপের বাড়িতে কেন থাকতে হচ্ছে? আপনার হাজবেন্ড কই? আমার হাজব্যান্ডে এটা হচ্ছে আপনার, আমি ওকে বিয়ে করছি 2019 সালে, রিলেশন করি। তো আমার ভুল হয়েছে, ওর সাথে আমি প্রেম করছি 2 মাস। তো ও বেকার ছিল, ও একটা আইডি খুলছে, আমি বাংলা মাটির সন্তান, ওটাতে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। তা আমি ভাবছি উনি র্যাবের লোক, তো আমি ওটাকে অ্যাকসেপ্ট করি। তারপর আমার সাথে সে কথা বলে 2 সপ্তাহ, ভিডিও কলে না অডিওতে কথা বলে। তো একদিন আমার সাথে দেখা করতে চায় আবদুল্লাপুর রেস্টুরেন্টে। আমি আসার পরে এখন দেখি সে ইমামতি করে, হুজুর। তো আমি তাকে বললাম যে আপনি কি আসলে কি র্যাবের লোক? বলতেছে না, আমি সাধারণ একটা পাবলিক। তা আমি বলছি আপনি কেন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন, আর মিথ্যাটা কেন আপনি আশ্রয় নিলেন? আপনার তো এই এখতিয়ার নাই যে একজনের আইডি আপনি ইউজ করে আমাকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। পরে আমি বলছি আপনার বিরুদ্ধে আমি এখন র্যাবের কাছে কমপ্লেন দিব, ওনাদের আইডিটা কেন হ্যাক করলেন। পরে আমার বলতেছে আপনার পায়ে ধরে মাপ চাই, আমার ক্ষতি করেন না, আমি আপনাকে অনেক পছন্দ করি। তো আমি আসলে আমার যে লেবাস, আমি কর্ম করি না, এটা দিয়ে যদি আপনাকে অ্যাড পাঠায় আপনি অ্যাকসেপ্ট করবেন না, কারণ আমি তো জানি যে আপনার বাড়ির অবস্থান অনেক ভালো, আপনার বাবা একজন। তো এখন বিষয় হচ্ছে, এরপরে আমি ভাইয়া যে ওর সাথে যে জড়াই গেছি ওর সামনে, যে কারণ আমি আসলে কি আমি আবেগটাকে বিশ্বাস করি। আমি আগে যখন আমার বয়সটা আপনার এখন থেকে 4 বছর আগে, আমি বিবেককে বিশ্বাস করতাম না। এখন যেটাকে বলে এটা হলো বিবেক। আর আগে যে 4 বছর আগে ঘটনা, সেটা ছিল আমার জীবনে আবেগের প্রলোভনে আমি পড়ে এই ছেলের কাছ থেকে আমি আর বেরোতে পারিনি। ওনাকে বিয়ে করছেন? জি। বাচ্চা আছে আপনাদের? জি, আমার একটা মেয়ে আছে, 4 বছর বয়স। 4 বছর বয়স চলতেছে। জামাইয়ের সাথে সমস্যা কি হলো? হাজব্যান্ডের সাথে সমস্যা আসলে কি বলবো,
ও অনেক টাকা যৌতুক নিয়েছে আমার বাবার কাছ থেকে। আমার বাবার একটা প্রাইভেট কার ছিল, এক্স করোলা, টয়টো করোলা 110। ওই গাড়িটা আমার আব্বু দিছে আমাকে ইউজ করার জন্য এবং বলছে ওটা তো তুমি ইনকাম করো, ড্রাইভার দিয়ে বিএটিতে নিয়ে করো, নাম ট্রান্সফার করে। ওই গাড়িটা আজকে এটা নষ্ট হয়, কালকে ওইটা নষ্ট হয়। তো ড্রাইভার এক পর্যায়ে ওই গাড়ি মনে করেন তিতা হয়ে গেছে ওটার পিছনে খরচ করতে করতে। তো ও কী করলো, হুট করে গাড়িটা বিক্রি করে ফেললো। তো এটা হচ্ছে আপনার ও চাইছিল যে ওর অ্যাকাউন্টে টাকা রাখবে, আর বলছে না, এটা আমার বাবার জিনিস, আমার অ্যাকাউন্টে টাকা হবে, আর যাই হবে এটা ব্যাংকের থেকে লেনদেন করা হবে। তো ও বলছে আচ্ছা ঠিক আছে। তো আমি তো আর ভাইয়া বুঝতে পারি নাই যে ওর মনে কী আছে বা ও টাকাগুলো আত্মসাৎ করবে, ওর বাবা এবং মা খাবে। তো এই গাড়িটা ব্যাংকের মাধ্যমে কিন্তু ওখানে বসে লেনদেন করা হয়েছে 5,55,000 টাকা দিয়ে আমি বিক্রি করছি। তো এখন বিষয় হচ্ছে নাম ট্রান্সফার, যেহেতু আমার নামে বিএটিতে করা। তো মালিক আবার বলছে যে ওনাকে তো আবার লাগবে বিএটিতে, আমার নামে আনতে হবে গাড়িটা। কয় সমস্যা নাই, ওর ফোন নাম্বার আছে, আপনার যখন লাগবে বললেন, ও যাবে, আপনার কাজ করে দিবে। তো এখন বিষয় হচ্ছে কি, এরপরে তো যে যার মতন করে ওনারা তো চলে গেছে গাড়িটাই নিয়ে, আর আমি টাকা কী করছি আপনার, এর ভিতর আমার শ্বশুর চলে আসছে ব্যাংকে, চলে আসছে আমার বাচ্চাকে কুলে নিয়ে চলে আসছে। আমি এর মাঝে আরেকটু কথা বলতে ভুলে গেছি, কারণ আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেনে নেয় নাই। আমি প্রায় আমার বাচ্চা হওয়ার আগ পর্যন্ত আপনার 1.5 বছর আলাদা ছিলাম, এবং আমার হাজব্যান্ড আগের থেকে সে অন্য মেয়েদের সাথে চ্যাটিং করে, এবং তার ফোনটা সে ওয়াশরুমে গেলে, বাথরুম করতে গেলে ফোনটা কোমরে করে নিয়ে যায়। সে মেয়েদের সাথে চ্যাটিং করে, আমার সাথে যদি সে বেডে শুয়ে থাকে মেয়েদের সাথে কথা বলে আস্তে আস্তে করে। কিন্তু সে যা মনে করে কি যে আসলে আমার একটু রোগ আছে, আমার মানসিক প্রবলেম আছে ব্রেনে। এইটাই হচ্ছে এই মানসিক রোগটাই আমার জীবনটাকে শেষ করছে। কি রোগ আছে? মানে মানসিক রোগ বলতে আমি অতিরিক্ত চিল্লাফাল্লা সহ্য করতে পারি না, কোনো গাড়ি হরন বা ঝগড়া বা কারোর সাথে মিশা, এগুলো আমার একা থাকতে ভালো লাগে সবসময়। আর টোটালি আমার ঘুমই আসে না, ঘুমের ওষুধ খেলেও ঘুম আসে না, দেখা গেছে ফজরে পরে যে ঘুম আসে। ও বাবা। তো এখন ওইটাই তারা দুর্বল পয়েন্ট পাইছে, কারণ এটা নিয়ে আমি মিথ্যা বলবো না, আমার হাজব্যান্ড যতদিন আমি আলাদা ছিলাম আমার সংসারটা ভালোই ছিল। হ্যাঁ, ওর চরিত্র খারাপ ছিল, কিন্তু তারপর আমি মেনে নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ ওকে তো আমি ভালো তো বাসছি। হয়তো ও আমার সাথে প্রতারণা করছে, আমার ভালোবাসাতে কোনো মিথ্যা ছিল না, ছলনা ছিল না। যখন আমার বেবিটার কথা বললাম, আমার বিয়ে 2 বছর হয়ে গেছে, ওকে বললাম আমি সংসার করছি 5.5 বছর। তো আমি ওকে বললাম যে আমি একটা বাচ্চা নিব, বাচ্চা নিলে হয়তো আমার ব্রেনে মানসিক চাপটা কমে যাবে, আমি বাচ্চা নিয়ে ব্যস্ত থাকলে আমার এই চাপটা থাকবে না। তো আমাকে বলতেছে না, বাচ্চা নেওয়া যাবে না। তো কোনো রকমও রাজি হয় না, ওকে জোর করে ওকে আমি হসপিটালে নিয়ে যাই, ডাক্তারের সাথে কথা বলে বাচ্চা কনসিভ করাই। এরপরে সে দেখি কি তার ভিতর চেঞ্জ, হঠাৎ করে সে বাসায় থাকে না। তো সে একদিনও মনে করেন রাত্রে বাসা থাকে না। আমি তাকে প্রশ্ন করলাম যে আমার সিজার হয়েছে, আমি বেবি না পারি না, তুমি বাসায় কেন থাকো না? ওকে না আমি কীভাবে রান্না করব, না ওকে আমি পালবো, তো তুমি তো আমার একটু হেল্প করবা। তো তখন যে সে গোপনে বিয়ে করে ফেলছে আমি কিন্তু তখনও জানি না বিষয়টা। সে একটাবার আমাকে বলতো, আমি তো তার ওয়াইফ, আমি তো আমাকে, সে তো তখন তো ডিভোর্স দেয় না। তো সে আমাকে বলতো কি আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করি। আচ্ছা ঠিক আছে, বেসিক্যালি তুমি ফ্যাক্টরিতে চাকরি করো, তা ফ্যাক্টরি ঠিকানাটা দাও, আমি যাব, মালিকের সাথে কথা বলবো, কারণ আমার এটা অধিকার আছে, কারণ আমি তার ওয়াইফ। সে ফ্যাক্টরিতে প্রতিদিন রাত্রে কেন যায়, এবং সে ভোরবেলা আসে আবার রাতে চলে যায়, আবার কিছুদিন আসে, আবার আমার মাঝে মধ্যে সে 2-3 দিন আসে না বাসায়। টাকা পয়সা দিচ্ছিল ঠিকঠাক? না, টাকা পয়সা দেয় নাই। মাঝে আমার সংসারে আপনার মনে করেন ওর বাবার সাথে ও আন্ডারস্ট্যান্ডিং শুরু করছে, আলাদা থাকা অবস্থা যখন। ওর বাবাও কিন্তু জানে ও গোপনে বিয়ে করছে, কিন্তু বাট আমি জানি না, এটা আমার কপাল। তো ওর বাবা বললো কি যে তোর ওয়াইফ যে অসুস্থ, ওর যে এসিলিটা হয়েছে, এটা এই রিপোর্টটা যে পজিটিভ আসছে, তো ওকে বল তোর দ্বিতীয় বিয়ে করার পারমিশন দিতে। তো হঠাৎ করে আমাকে একদিন বলতেছে কি যে আমাকে বিয়ে করার পারমিশন দাও। আমি বলছি কেন বিয়ে করার পারমিশন দেবো, আমি কখন, আমি কি মারা গেছি? আচ্ছা ঠিক আছে। পরে আমার শ্বশুর বলতেছে তোমারও সেবা করবে, তুমি ওকে বিয়ে অনুমতি দাও, তুমি বড় বউ তোমাকে হাত পা টিপে দিবে, রান্না করে খাওয়াবে।
তা আমি বলছি এটা আচ্ছা ঠিক আছে, আমার সব কথাই ঠিক আছে, উনি আমাকে সেবা করবে, সব কিছুই ঠিক, কিন্তু আমার কথা হচ্ছে আমি কখনো সতীনে ঘর করতে পারবো না। যদি বেসিক্যালি আমার যে রোগটা হয়েছে, এটা কি ভাই আমার কি অপরাধ? আমি কি আল্লাহর কাছে চেয়ে আনছিলাম যে আল্লাহ তুমি আমাকে এসি লিটার দাও যার কারণে আমার ব্লাড ক্যান্সার হোক? আজকে আমার শরীরে আমার অবস্থান নাই, আপনাকে আমি কি দেখাবো? আমি একটা মেয়ে মানুষ, আমার জামা খুললে মানে গোটা দেয় অভাব নাই। আমার এই রোগটা নিয়ে যে আমি কতটা কষ্টে আছি একমাত্র আল্লাহ জানে, আর আমি জানি। আমি কোনো ডাক্তার ওষুধ খেয়ে আমি ভালো হচ্ছি না। এটা হচ্ছে আপনারা বাইরে যারা দর্শকরা দেখতেছেন, আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, আমার মৃত বাবা মারা গেছে 1.5 বছর, বাবার কসম খেয়ে বলতেছে আমার তো মেয়ে, আমি পেটে ধরছি, বাচ্চার কসম খেয়ে বলতেছে আমার এই রোগটার থেকে আমি বের হইতে পারতেছি না। আমার এখনো 3.5 বছর আমি স্যারকে ট্রিটমেন্ট করার পরও সেম আমার পরীক্ষা আবার করতে দিচ্ছে যে এনআইটের পরীক্ষাটা আবার করেন পিজিতে, রিপোর্ট আবার পজিটিভ আসছে। পরে স্যার বলছে আমি আর পারবো না, আপনি ইন্ডিয়া যা দেখতে পারেন। কিন্তু আমি যে ইন্ডিয়া যাব, আমার সাথে যাওয়ার মতন কোনো লোক নাই, আমি কাকে নিয়ে যাব? আর না আমার ভাই আমাকে পরিচয় দেয়, না আমার মা আমার সাথে ভালো করে কথা বলে। এখন আমার আপনার তাহলে ইনকামের পথ কি, আপনি চলতেছেন কেমন করে? এই যে বাবার অংশ পাইছি, এগুলো আমার বের করতে নিতে অনেক কষ্ট হয়েছে মায়ের কাছ থেকে। এখন শুধু মার অংশ আছে বাকি। আর মার অংশ আমি জানি না আমার কপালে এটা কি আছে, মার অংশ আসলে কি থাকবে কিনা আমার কপালে। কারণ আমার ভাই যা শুরু করছে আর আমার মা যা শুরু করছে, মনে করেন আমার আসলে পায়ের তলা মাটি আমার ঠিক নাই, আমি গোড়া গাছকে কিভাবে হাত দিব? কারণ আমার আম্মা, আমরা বোন একজন মারা গেছে দিয়ে সুসাইড করে, তার হাজবেন্ড ভালো না। এখন আমার আম্মা চাচ্ছে ওর মতন করে যেতে আমিও মারা যাই করে না। কেন আপনি কেন চলে যাবেন? মানে তারা কোনো রকমই বিশ্বাস করে না যে এগুলো যে আমার সাথে একের পর একটা হচ্ছে, এগুলো আমি আসলে আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই, মানুষ আমার নামে খারাপ কেলেম উঠাচ্ছে। আপনি অফের আমার কাছে বলছিলেন যে আপনার হাজবেন্ড আপনার সাথে অনেক খারাপ করছে, আপনি এবং সেটা কেসও করছে, আপনি কি ঘটনাটা শেয়ার করতে চান? বিষয়টা হচ্ছে আমার, এটা হচ্ছে 2023 সালের ঘটনা। আপনার এটা হচ্ছে ডিসেম্বরে 14 তারিখে ও আমাকে ফোন দেয়া বলে কি আমার বাচ্চা আইসিইউতে ভর্তি, ওর অবস্থা অনেক খারাপ। তখন কি আপনাদের সেপারেশন? না, হ্যাঁ জি সেপারেশন বলতে আসলে আইনে শরীক মোতাবেক আছে 3 মাস 13 দিন হলে ইসলামে আছে, কোর্টে আছে যে এটা একতরফা তালাক হয়ে যায়। আমি কিন্তু সই করি নাই, আমাকে কিন্তু তালাকের কাগজ পাঠানো হয়েছে পিয়নের মাধ্যমে, কিন্তু আমি সই করি নাই। তো আমি কেন সই করি নাই? কারণ ও আমাকে তালাক দেওয়ার পরেও আমি ওর সাথে অনেকবার চেষ্টা করছি যোগাযোগ করার, একমাত্র আমার বাচ্চাটার কারণে। আমি ব্যাহের মতো আমার বাবাকে নিয়ে ওর দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কিন্তু একটাবার সে আমার সাথে মিশতে চায়নি। আমার বাবাকে পর্যন্ত আমার বাবা আপনি এত বড় একটা স্যার, সে ওর বাবাকে যায় পা ধরতে গেছে, আমার শ্বশুরে আমার বাবাকে একটা ঝাড়া মারছে। এটা কি আমার কষ্ট লাগে না? আমি এটা কোনোদিন ভুলবো না, কারণ আজকে আমার বাবা নাই। আমার বাবা তখন এসে শুধু চোখের পানি জড়াইছে। তো এরপরে ও আমাকে যখন আপনার 3 বছর হয়ে গেছে তালাকের পরে, এখন তো আমার স্বামী নাই, তো আমাকে বাচ্চার কথা বলে আমাকে গাড়ি ভাড়াও পাঠাইছে সে 14 তারিখে রাত্রে। আমি 15 তারিখে আপনার আসার পরে ঢাকা ও আমাকে আজমেরি মেনশনে আশেপাশে হাজি ক্যামে একটা রেস্টুরেন্টে বসতে বলে, আমাকে বলে তুমি একটু চা খাও। তা আমি বলছি তোমার এতক্ষণ লাগতেছে কেন আসতে? তো বলতেছে একটু রাস্তা কাটা, তো আমি একটু ঘুরে আসতেছি। মানে ও যে ম্যানেজার নিয়ে হোটেল টোটেল সব কিছু ম্যানেজ করে আসতেছে, সেটা তো আর আমি বুঝতে পারিনি যে ওর মনে কী আছে। তো আমি আসলে প্রথম থেকেই ওকে ভালোই বাসতাম, অনেক বিশ্বাস করতাম, এখনও বাসি, কিন্তু যখন ওর কার্যকলাপগুলো মনে পড়ে, খারাপ দৃশ্যগুলো, তখন ওর প্রতি আমার ঘৃণা আসে, ভালোবাসা আর আসে না। তো ও কি করলো, আসলো 1 ঘন্টা পরে আসছে ওই রেস্টুরেন্টে। তো আমাকে বলতেছে চা খাওয়া হয়েছে? আমাকে হ্যাঁ হয়েছে। তা আমাকে এখন বাচ্চার কাছে নিয়ে চল হসপিটালে। আমাকে বলতেছে বাচ্চা তো আইসিইউ তো নাই। আমি বললাম কেন? তা আমাকে কেন আনছো? কয় তুই এর আগে আমার নামে কাবিনের মামলা দিচ্ছ গোপালগঞ্জে, আবার যৌতুক মামলা দিচ্ছস।
আমাকে একটা পর একটা হেনস্থার তুই করতেছস, তোর আমি বাঁচতে দিব না এখন। তা আমি বলছি আমি কি এমন অন্যায় করলাম? পরে বলতেছে যে এখন তোর আমি যেটা বলি এটা শোন চুপ করে। আমি বললাম কি আপনি কি বলবেন? আপনি দুইটা পায়ে ধরে আমাকে হয় আপনাদের বাসায় নেন, আমি একটু আমার বাচ্চাকে দেখবো, আমি 3টা বছর ওকে দেখি না, আর নয়তো আমার বাবার বাড়িতে আমাকে পাঠাই দেন। আমার এত বড় ক্ষতি করেন না, অ্যাটলিস্ট আমার বাচ্চাটার মুখের দিকে তাকায় আমার ক্ষতিটা আপনি করেন না। অ্যাকচুয়ালি আমি এখনও তো বেঁচে আছি, ওর মা। হয়তো আপনি আমাকে তালাক দিচ্ছেন, কিন্তু আমার মেয়েকে তো আমি বঞ্চিত করি নাই, বা মেয়ে তো আমাকে বঞ্চিত করে নাই মা থেকে। তো আমাকে বললো কি, এরপর একটু নরম হয়ে, মানে ওর দুষ্ট লোকের মিষ্টি কথা আমাকে বলতেছে যে তুমি আমার সাথে রিক্সায় ওঠো। তা আমি রিক্সায় উঠছি। ওঠার পরে সে কি করছে, ওই হোটেলের নাম হচ্ছে, ওই হোটেলে একদম মেন রাস্তার সাথে হোটেলটা। তো আমাকে বলছে রিক্সার থেকে নামো। তা আমি নামার পরে আমাকে হাত ধরে টান দেওয়া নিয়ে গেছে হোটেলের ভিতরে। এখন যাই দেখি হোটেল, আবাসিক হোটেল। আমি বললাম এটা কোথায় নিয়ে আসছো আমাকে? পরে বলতেছে যে এখানেই তোর থাকতে হবে। তা আমি বলছি না, আমি এখানে থাকবো না, এখানে আমার সাথে খারাপ কিছু হবে। আর এই দুইটা লোক, একটা ম্যানেজার, তার নাম হচ্ছে একটা নাম হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে আপনার, আর আমার হাজব্যান্ডের নাম হলো, আর আরেকটা নাম হচ্ছে আপনার। তো এখন দেখি কি 3 জন। এখন আমি তো মানে পুরা হোটেলে সিসি ক্যামেরা দিয়ে এবং 2-3 তলা হচ্ছে ভাড়া দিয়ে, নিচে কোনো কেউ নাই, শুধু ব্যতীত আমার হাজব্যান্ড আর হচ্ছে ওই দুইটা ছাড়া। তো আমি নিজেই ভয় পাচ্ছি, আমার থরথরে পা কাঁপতেছে। তো আমি ওর পা ধরে অনেক কান্না করছি ভাই। ওর স্যার একটু হৃদয় ঘামে নাই। আজকে আমার সাথে যে কাজটা ও করছে, কালকে যে ওর বোনের সাথে আল্লাহ যদি না করুক, এটা এরকম কিছু হয়, তখন কি ওর কি করছে? খারাপ লাগে না? লাগবে না একটাবার? আমাকে সে ধর্ষণ করছে, সে নিজে আমাকে হাত বাঁধছে, পা বাঁধছে, মুখ বাঁধছে, সে আমাকে 3 তলা কোলে করে নিছে, নিয়ে সে একবার করছে দর্শন। আমি তো, আমার মুখ তো বাঁধা, আমি তো চিৎকার দিতে পারতেছি না। তো এরপরে সে যাওয়ার পরে ম্যানেজার, সে 2বার করছে। এমনিতে আমি সিজার হয়েছি, সিজার হইতে মিনিমাম তো মানুষের 4-5 বছর এমনি সিলাই সময় লাগে, কিন্তু অলরেডি আমার হয়েছেই মাত্র আপনার 3 বছর। ভালো করে কিন্তু শুকায়ও না, তার ভিতরে আমার জড়াইতে 2টা টিউমার আবার ধরা পড়ছে। তো এই অবস্থানের ভিতরে আপনার ম্যানেজারে তো 2বার করছে আমার সাথে জোর জবরদস্তি, অনেক কষ্ট দিছে আমাকে। মানে শিয়াল কুকুর যেভাবে কামড়ায় কামড়ায় ছিঁড়া ছিঁড়া খায়, সেভাবে আমাকে কষ্ট দিচ্ছে। কিন্তু আমি খালি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমার একটাবার সুযোগ দাও, যাতে এই নরপিশাচ জানোয়ারদের যাতে আমি বিচার করতে পারি। তো আল্লাহ, হ্যাঁ, আল্লাহ আমার ডাক শুনছে। তো এরপরে ওই আপনার হোটেলের ম্যানেজার ক্যাশের থেকে 1 লক্ষ টাকা নিয়ে গেছে হোটেলে, এবং তার আইডেন্টি কার্ড নিয়ে গেছে। তার বাড়ি হচ্ছে সিলেট। তো এরপরে আসছে আবার আপনার হোটেলে স্টাফ, সেও 2বার করছে। মানে আমি তো হচ্ছে খালি আল্লাহকে মনে মনে ডাকতেছি, আমি তো জোরে বলতে পারতেছি না মুখ দিয়ে কিছু। পরে লাস্টে যাই হোক, যার কেউ নাই তার আল্লাহ আছে, হয়তো যেভাবে হোক, একটা ভুলে হোক বা ওদের ভুল থাক, বা আমার একটা কোনো আল্লাহ হয়তো আমার সহায় ছিল, যার কারণে আমার একটা উপকার কি করছে, আমার হাতের বাঁধনটা খুলে দিয়ে গেছে কে? আপনার হোটেলের স্টাফ, যে স্টাফ এসেছিল আপনার অনেক? যে লাস্টে যে, আর ম্যানেজার তো করছে পরে, আমার হাজবেন্ডের পরে। আচ্ছা। এর ছিল 2 নাম্বার আসামি, এবং 3 নাম্বার আর 1 নাম্বার আমার স্বামী। তো এরপরে আমাকে, আমি যা একটা প্রশ্নই করছি যে তুই একটাবার আমার সাথে কথা বল, আমার বাদরটা খুল। তা আমার একটু সরাইছে মুখটা, গামছাটা সরাই, বলতেছে কি সমস্যা কি তোর? আমি বলছি তোর এটা, এই কাজগুলো কে করতে বলছে? পরে বলতেছে তোর স্বামী আমাকে ভাড়া করছে টাকা দিয়ে। আমি বলছি তোর ঘরে কি মা বোন নাই? আপনার স্বামী আপনার সঙ্গে শোয়ার জন্য একটা লোককে ভাড়া করছে টাকা দিয়ে? একটা না স্যার, 2 জনকে। ও মাই গড! তো আমি বললাম আমার স্বামী আমাকে এটা করছে, তো তোরাই বা এটা কেন করতেছিস? তো তোরা তো, আমি তো তোর বোনও হইতে পারি। তা আমি অনেকবার ওই ম্যানেজারকে বলছি আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর পারবো না সহ্য করতে, আমি মারা যাব।
আমার সাথে এরকম জুলেম ভাই কইরেন না, আপনার কাছে পা ধরি, আমাকে ছেড়ে দেন। কিন্তু আমি স্যার তাদের কাছ থেকে রক্ষা পাইনি। পরে লাস্টে রক্ষা একজনের কাছেই পাইছি, লাস্টে যে স্টাফ করে গেছে আমার সাথে 2 বার, সে করে বাঁধরটা খুলে দিয়ে গেছে। সেও বলছে যে আপনার হাজবেন্ড হ্যাঁ, সেও একই কথাই বলছে যে আমার হাজবেন্ড তাদেরকে টাকা দেওয়া ভাড়া করছে। এত ক্ষোভ কেন আপনার উপর আপনার হাজবেন্ডের? খুব, আমি তো স্যার আপনাকে বলেই গেছি, ওর নামে যৌতুক মামলা করছি, আমার বাবার কাছ থেকে 5 লক্ষ টাকা নিচ্ছে, আবার গাড়িটা বিক্রি করছে, সমস্ত টাকা আমার চিকিৎসার কথা বলে ব্যাংক থেকে আমিই তুলছি। আমি বলত, আমাকে বলছে ব্যাংকে চুরি হয়, ডাকাতি হয়, আমি ঘরাই না রাখছি ডরে। সে আমাকে ঘুমের ওষুধ খাওয়ায় মারধর করে আমাকে ফ্লোরে শুয়ে রেখে রক্তাক্ত করে ডরের থেকে টাকা নিয়ে চলে গেছে বাবা মার কাছে। যৌতুক মামলা করছে, আমাকে কয়েকবার হুমকি দিচ্ছে। এরপরে কি এই ইনসিডেন্ট নিয়ে মামলা করছেন? জি, এটা নেওয়ার পরে আমি থানায় মামলা চলমান হয়েছে, এখনো? থানায় মামলা হয়েছে। প্লাস আমি একটা কথাই বলবো যে আমি এটা সূক্ষ্ম বিচার চাই, ইনশাআল্লাহ। কারণ আমি ওদের সাজা চাই। কেন আমার বলুন। সাথে এরকমটা করলো? আপনার লাইফ নিয়ে যদি মানুষ শেখে, কি শিখতে পারে বলেন তো? আমি আসলে বেসিক্যালি আমি একটা কথাই আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, বোন হোক, মা হোক, বা ভাই হোক, বা বাবা হোক, সবাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আপনারা প্লিজ কেউ রিলেশন করে বিয়ে করেন না। পরিবারের মধ্যে বিয়ে করেন, হ্যাঁ, তারপর আপনারা যাচাই করেন 1 বার ছাড়া 10 বার, কিন্তু আমার মতন ভুল করেন না। আমি যে ফাদের ভিতরে পড়ছি, আমার লাইফ পুরো শেষ হয়ে গেছে একটা মানুষের জন্য। আমার পরিবারও এখন আমাকে ভাত দিতে চায় না, আমাকে ঘরে থাকতে দিতে চায় না। প্রতিটা মুহূর্তে আমাকে ঘরের থেকে ধাক্কা দেয়, বের করে দেয় আমার ভাই, আমার মা, আমার বোন। তা আমি এটাই খালি একটা কথাই বলবো যে মানুষের উপরের রূপ দেখা কখনো মুগ্ধ হবে না, তার ভিতরটা আগে জানুন। আপনার এই হাজবেন্ড হচ্ছে মাদ্রাসার ইমাম ছিল? জি, এখনো করে, এখনো মাদ্রাসা? এখনো করে। যিনি এই আপনার অ্যাকর্ডিং টু ইউ যিনি হোটেলে নিয়ে অন্য মানুষদেরকে দিয়ে করাইছে, সেটা আপনার হাজবেন্ড? জি, এবং তিনি এবং মাদ্রাসার তার ইমাম? ছবিও আছে। আমি চাই তার মুখোশটা খুলে দিতে। আর তার অনেক পেশা আছে, সে তার ইনকাম হাতরত সব ভালো, তার বাবারও তারও। সে মানুষের কাছে ইউটিউবে যে স্যার মানুষের সাহায্য করে না, যে আমার মা অসুস্থ, বউ অসুস্থ, এরকম সাহায্য করে করে সে গাড়ি করে, অটো রিক্সা করে। এগুলো আমাকে দিয়ে সে কয়েকবার করাইছে, আমাকে দিয়ে ব্যবসা করাইছে। আমার বাবা বলছে তুমি এই ভিডিও কেন করছো? আমার কিসের অভাব আছে? আমার সম্পত্তি নাই, তুমি কি পাবা না? তোমার কিসের অভাব? তোমার স্বামীর কথা কেন তুমি এগুলো করতেছো? আমি বাবাকে একটা কথাই বলছি, বাবা বিয়ের আগে হলো বাবা মা থাকে, বিয়ের পরে হচ্ছে মেয়ে হচ্ছে পরাধীন। মানে আপনাকে দিয়ে ভিক্ষাও করেছে? হ্যাঁ, আমাকে তো ভিক্ষাও করাইছে, একবার না 5-6 বার করাইছে, কিন্তু সেই টাকাগুলো সে নিয়ে গেছে, বিকাশ নাম্বার তার দিয়ে রাখতো, টাকাগুলো তার কাছে যাইতো, আমার কাছে একটা টাকাও আসেনি। পরে লাস্টে আমার সাথে আমি আরেকটা কথা বলতে বাধ্য হচ্ছি, হ্যাঁ, আমার এই ভিডিওটা অনেক জায়গায় ছড়াবে, আমি ইচ্ছা করেই ছড়াবো। আমি আপনাকে বলছি এটা পাবলিক প্লেস করতে। কেন করছি? কারণ আমিও কয়েকবার ভিডিও করছি সাহায্যের, হ্যাঁ, আমি ওইভাবে সাহায্যের ভিডিও করি নাই। আমি প্রতিবেদনে একটা কথাই বলছি যে আমি অসুস্থ। সেটা কখন বলছি? যখন আমি আমার পরিবারের কাছ থেকে কোনো হেল্প পাইনি, তখন ইউটিউবাররা কী করছে, যেখান থেকে আমাকে সাহায্য করবে সেখানে আমার হাজব্যান্ড যে বাধা দিচ্ছে, যে মেয়ে খারাপ, ওর পেশাই এটা, ও এরকম ভিক্ষা করে। হ্যাঁ, সাব্বির আহমেদ ভিক্ষা তো আমি করি না, আমাকে ভিক্ষা করার পরিস্থিতি নিচে তুমি নামাইছো। আমার বাবার একটা নাম আছে, সুনাম আছে। আপনি কি চান আপনার মোবাইল বা বিকাশ নম্বরটা বলতে? হ্যাঁ, আমি আসলে একটা জিনিস চাই। আমি আসলে বর্তমান আমি বাড়িতে আছি ঠিকই, আমার পরিবারে কোনো আর্থিক অবস্থা খারাপ নাই। আমাদের ঢাকা বাড়ি আছে, ড্যামরা সারুলিয়া, কিন্তু আমার বাবা ওই বাড়িটা আমার ভাইকে লিখে দিয়ে গেছে মৃত্যুর আগে। এরপরে জায়গা জমি বাড়িতে যা আছে এগুলো আর ভাগ করতে পারেনি, বাবা হঠাৎ ব্রেন স্ট্রোক করে মারা গেছে। তো এখন বিষয় হচ্ছে আমার অবস্থা খুব করুণীয়। স্যার, আমি দর্শকদের উদ্দেশ্য ভাইরা আমি একটা কথাই আপনাদের বলবো, আমার আসলে থাকার মতন কোনো অবস্থান নাই। যদি কোনো হৃদয়দান ব্যক্তি, যদি আমার কিন্তু বেবি হবে না, আমি জরাই ফেলে দিছি,
জীবনে কখনো আমি বাচ্চার মা হতে পারবো না, কারণ এটা আমার দুর্ভাগ্য, এটা আমার কপালে লেখা ছিল, আমি ইচ্ছা করে তোর করিনি। অ্যান্ড টিউমার জরায় মুখে হয়েছে, আমি কতদিন আমি শরীরে প্রতি মাসে যে মেন্স হয় এটা কতদিন আমি আটকে রাখবো। তো এখন বিষয় হচ্ছে আমি চাচ্ছি যে আমার জীবনে কেউ একজন আসুক। কেন? আমার এখন দাঁড়াবার কোনো ঠাঁই নেই, পাটতলা মাটি নেই। কারণ আমি আমার হাজব্যান্ডের সংসার করব না, ওই জানোয়ারের কাছে আমি যাব না। ওই জানোয়ার 28 তারিখে আমার কাছে আমাকে বলতেছে তুমি আমাকে ভিক্ষা দাও, আরেকবার সুযোগ দাও, আমার জীবন আসো। কেন আমি তোর জীবনে যাব? আমি যাব না তো। কারণ যে মানুষের প্রতি থেকে একবার বিশ্বাস উঠে যায়, সে যে দ্বিতীয়বার যাবার করবে না তার কি গ্যারান্টি আছে? এখন আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে ভাইরা আপনারা তো অনেক প্রবাসে থাকেন, মানুষকে অনেক দান সদ্গা করেন। হ্যাঁ, আমার এটা পেশা না, আমার এটা পেশা না। আজকে আমি একটাবার খোঁজ নেয় দেখেন, আপনারা একটাবার আমার বাড়িতে যান, যাই আপনার এলাকা মানুষের কাছে খোঁজ নিতে হবে না, একটাবার আমার মেডিকেল সার্টিফিকেট দেখেন, ডাক্তারের সাথে কথা বলেন যে আমি কতটা অসুস্থ। আপনারা আমার পাশে একটু দাঁড়ান, যদি আমাকে একটু হেল্প করেন, মিনিমাম আমি কিছুদিন হয়তো পৃথিবীর আলো ওষুধটা খেয়ে একটু বাইচে আমি দেখতে পারবো। কারণ কেন আমি আগে ফোন নাম্বার কত? আমার ফোন নাম্বার হচ্ছে 01947833697। আবার বলেন। 01947833697। ওকে বোন, আমরা দোয়া করি আল্লাহ আপনার ভালো রাখুক, সুস্থ রাখুক। এটা আমার বিকাশ এবং পার্সোনাল নাম্বার। আর আপনারা আমাকে, আমি জানি এই সমাজ আসলে স্যার কেউ হয়তো ভালো চোখে নিবে, কেউ নেগেটিভ, কেউ পজিটিভ নিবে। আপনারা অ্যাটলিস্ট যারা পজিটিভ সাইডে নিবেন তারা আমাকে ক্ষমা করে দেন। আপনাদের দৃষ্টিতে আমি ক্ষমা চাচ্ছি প্লিজ। আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমি কিন্তু আজকে স্যার আমি আপনার কাছে কিন্তু অপরক হয়ে আমি আসছি। কারণ একটা মানুষ যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, আমার বাবাটা যদি আমার জীবন থেকে না যেত, আল্লাহ যদি তাকে কেড়ে না নিত, তাহলে আমি আজকে আবার এই অবস্থানে আমি আসতাম না।